দিল্লিতে বেশ ঘটা করেই বড়সড় আয়োজনের ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ, কিন্তু ভারত সরকার সেই আয়োজনের অনুমতি সরাসরি প্রত্যাখ্যান করেছে। জিন বলেও যার পরিচিতি ছিল রাষ্ট্রযন্ত্রে, তিনিই ছিলেন আন্দোলন দমন মেশিনের অপারেটর। সেই জিন ছিলেন সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। নামটি দিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কারণ তিনি যা বলেন তাই হয়। প্রতিরাতের বৈঠকে ঠিক হতো কে গুম হবে, কার বুকে পড়বে গুলি, আর কার মুখ থেকে মিডিয়ার জন্য প্রস্তুত করা হবে বিবৃতি। আর এখন পর্দার পেছনে সেই গল্প ফাঁস করছেন একজন সাবেক আইজিপি। ভারতীয় একটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা বাণিজ্য সংলাপের প্রথম দিনই বাংলাদেশ আশাব্যঞ্জক অগ্রগতি দেখেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে ওয়াশিংটন ডিসি থেকে তিনি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের উপর আরোপিত পাল্টা শুল্ক কমানো হবে। রেবনের মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে 3 তলা নিচে কারাগার, আয়না ঘর, ডানে বামে 10টা করে 20টা রুম, চিকন। আপনার হাতটাকে পিছন দিকে হ্যান্ডকাপ লাগিয়ে বেঁধে রাখে, শোয়ার কোনো ব্যবস্থা নাই, পাটা লম্বা করে দিতে হয়, 24 ঘন্টা অবস্থায় হ্যান্ডকাপ পরিয়ে রাখে, হাতটা লড়াচড়া করলে হ্যান্ডকাপ টাইট হয়ে যায়, কিছুক্ষণ পর শিরা থেকে ব্যথা শুরু হয়। কতবার যে দোয়া করেছি, আল্লাহ যদি হায়াত থেকে বাঁচিয়ে দাও, না হয় এখানে আমার হায়াত, আমাকে জীবন দুনিয়া থেকে বিদায় করে দাও। বাথরুমের সময় 3 মিনিট, বাথরুমে গেলাম সময় বেশি লাগলো, এমন খারাপ ব্যবহার করে। কুকুরের সাথে কুকুর এমন ব্যবহার করে না। হাসিনা পালিয়েছে, হাসিনার 14 গোষ্ঠী পালিয়েছে, কিন্তু মোবারক হোসেন আজকে মুক্ত হয়েছেন। কেন মোবারক হোসেনকে ঢুকিয়েছেন? জামাতকে এত মানুষ ফাঁসি দিল, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দিল, এখন আওয়ামী লীগের যদি ছোটখাটো 2-1 জনকে না রাখে, তাহলে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক মানসম্মত হবে না। এই জন্য দেখা গেছে একজন নিরহ মানুষকে ধরে এনে আওয়ামী লীগ করতো, নিরহ মানুষকে ধরে এনে নাম দিল যে আমরা আওয়ামী লীগেরও বিচার করি। এই ধরনের কাজগুলা শেখ হাসিনা কিভাবে করবে, খুন খারাপিগুলা, সেই পরিকল্পনা সে ভালো জানতেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা আছেন মন্ত্রী পদমর্যাদায়, এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পরপর কয়েকবার মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন। আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে 1030 জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে। কিভাবে বিদায় করছে জানেন? এই বুড়িগঙ্গায় নিয়ে যেত, বুড়িগঙ্গার মাঝখানে দাঁড় করে নৌকা, যাকে কিল করবে তাকে সামনে দাঁড় করে তার মাথার মধ্যে পিস্তল ঠেকাইতো। পিস্তল ঠেকানোর পর হাতটা এইভাবে দিত। কেন? ওই গুলি করার পর যে রক্তটা ছিটতে আসবে, যে মগজটা আইসা লাগবে, এটা যেন তার মুখে না লাগে, এই হাতে লাগে। আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনতো। হ্যাঁ, শোনার পর চিন্তা করলাম, হায় হায় হায়, এগুলো তো সিনেমাতেও আমরা কল্পনা করতে পারি না। আমার মনে হয় হলিউডেও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই, কোনো পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই, যেটা আমাদের দেশে ঘটে গেছে গত 16 বছরে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ভারতীয় একটি গণমাধ্যম রিপোর্ট করেছে যে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে সুযোগ করে দেওয়ার বিনিময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কয়েকজন চাঁদা নিচ্ছে। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত টেলিগ্রাম বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপে 30 থেকে 40 হাজার মানুষ নানাভাবে যুক্ত হয়েছে। ওই টেলিগ্রামে কে সুযোগ পাবে না পাবে সেটাও নির্ধারিত হচ্ছে অর্থের বিনিময়ে। আসলে দেখেন, ওই যে আমি বলছি যে কয়লা ধুইলে যায় না ময়লা, তো এই ওবায়দুল কাদের এবং তার গংরা গত 15 বছরে মানে টাকা পয়সা চুরি, ছেঁচড়ামি, অর্থ পাচার, ঘুষ, দুর্নীতি করতে করতে তাদের এত মুখ হা হয়েছে যে ওরা এখন পালায় থেকেও সেখানেও সেটা না করতে পারলে তাদের শান্তি নেই। অর্থাৎ এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। চোরের দেখবেন তাদের শান্তি হয় না যদি চুরি করতে না পারে। তো এখন এদের অবস্থা হয়েছে তাই, শেখ হাসিনার সঙ্গে যুক্ত হবে, তার বিনিময়ে পয়সা নিচ্ছে। অথচ দলের নেতা কর্মীরা কি একটা অসহায় অবস্থায় দৌড়ের উপরে আছে। বাংলাদেশে তারা নানা প্রান্তে সংগঠিত হচ্ছে, চেষ্টা করছে, কিন্তু আবার যে কোনো সময় তারা অ্যারেস্ট হবে সেই ভয়ও পাচ্ছে। এই অবস্থার মধ্যে যারা বিদেশে বসে আছে তারা বসে বসে চাঁদাবাজি করতেছে। এখন তারা মনে করতেছে দল হয়তো 1-2 বছরের মাথায় ক্ষমতায় আসবে, সুতরাং এখন থেকে যদি আমি বিনিয়োগ করতে থাকি তাহলে হয়তো আমি দুঃসময় আমি ছিলাম, এই কথা বলে আমি আবার শপথে আসবো, আবার সেই লুটপাটের শরিক হতে পারবো। আগামী 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে ভারত গমনের 1 বছর পূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে তার দল আওয়ামী লীগ একাধিক সংকটে পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18। গণমাধ্যমটি দলের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে
এই কথা জানিয়েছে। তারা বলছে যে দলটি বাংলাদেশে নিষিদ্ধ, যদিও এটা দলটির জন্য অপ্রত্যাশিত নয়, কিন্তু যে উপায়ে টেলিগ্রাম ভিত্তিক আলোচনায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে অর্থ আদায় করা হচ্ছে, নানা অননুমোদিত টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে, এমনকি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও এই গ্রুপে ঢুকে পড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তাতে করে এসব ঘটনায় দলের নেতাকর্মীরা আরও বিপাকে পড়ছেন। চাঁদাবাজির অভিযোগ টেলিগ্রাম গ্রুপে গত 1 বছরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংগঠনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের সদস্যের সংখ্যা অনেক ক্ষেত্রে 20,000 থেকে 30,000। প্রতিদিন রাত 9টা থেকে শুরু হয়, মধ্যরাত পর্যন্ত চলে এসব ভার্চুয়াল বৈঠক। সেখানে কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি, জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। দলটির ভেতরে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিউজ 18কে জানিয়েছে, শেখ হাসিনা নিজে যখন এইসব বৈঠকে অংশ নিচ্ছেন, তখন কারা তার সঙ্গে কথা বলবেন তা অর্থের বিনিময়ে নির্ধারিত হচ্ছে। এই আর্থিক লেনদেনে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেন তারা। সূত্র বলছে, ওবায়দুল কাদের টেলিগ্রামকে নিজের প্রধান রাজনৈতিক মঞ্চে রূপান্তর করেছেন। সেখানে তিনি নিয়মিত ঢাকা ঘেরাও সহ নানা আগ্রাসী বক্তব্য দিচ্ছে, কিন্তু তার এসব আহ্বান কিভাবে, কখন, কোন পন্থায় বাস্তবায়ন হবে তার ব্যাখ্যা নেই। সূত্র দাবি করছে যে কাদের এখন ব্যক্তিগতভাবে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে তার প্রতিদিনের বক্তব্যের সময়সূচি নির্ধারণ করছেন। এই পদক্ষেপকে কেউ কেউ রাজনৈতিক কৌশলের চেয়ে রাজনৈতিক হতাশার চিহ্ন হিসেবে দেখছেন। এক জ্যেষ্ঠ নেতা বলেন, ওবায়দুল কাদেরকে এখন আর তৃণমূলের নেতাকর্মীরা গ্রহণ করছে না। তিনি নিজেকে প্রাসঙ্গিক রাখতে অনেকগুলো টেলিগ্রাম গ্রুপ তৈরি করেছেন, যেগুলোর উদ্দেশ্য সংগঠনের স্বার্থ রক্ষা নয়, বরং আর্থিক দুর্নীতি। দলীয় শীর্ষ পর্যায়ে তথ্য পৌঁছেছে যে তিনি দলের সিনিয়র নেতা, এমপি, সাবেক মন্ত্রীদের কাছ থেকে অর্থ আদায় করে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের সুযোগ করে দিচ্ছেন। অনুপ্রবেশ এবং নিরাপত্তা বাহিনীর নজরদারি সজীব ওয়াজেদ জয়, হাসান মাহমুদ, মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, মহিবুল হাসান নওফেল সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের জন্য শুধু নয়, স্বয়ং হাসিনার জন্য একটি বড় উদ্বেগের বিষয় হলো ইউনুসপন্থী লোকজন, এমনকি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও এইসব গ্রুপের অনেকগুলোতে অনুপ্রবেশ করছে বলে ধারণা করা হচ্ছে। তাহলে একদিকে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কিন্তু ওবায়দুল কাদের সেদিকে হুঁশ নেই। সে নিরাপদ অবস্থানে আছে, নানা রকম টেলিগ্রাম গ্রুপ করেছেন এবং এখন ওইটার সুযোগে তুমি পার্টিসিপেট করতে পারবা, আগে টাকা পাঠাও। এবার আরেকটা বিজয়ের সংবাদ, হাততালি এবার আরেকটা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক আপিলে খালাস। আপনারা আবার বলতে পারেন যে আওয়ামী লীগ নেতার খালাসে আমি কেন খুশি হইলাম, আমি কেন হাততালি দিতে বললাম? আওয়ামী লীগের বিরুদ্ধে তো সবসময় আমি ডান্ডা নিয়ে ঘুরি, আজকে কেন আওয়ামী লীগের সাবেক নেতাকে আপিলে খালাস দেওয়ার জন্য আমি খুশি হলাম? সংবাদটা আরেকটু পড়ি, তারপরে আমার খুশির বিষয়টা আপনাদেরকে বলছি। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক আওয়ামী লীগ নেতা মুবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মৃত্যুদণ্ড দিয়েছিল তা বাতিল করে খালাস দিয়েছে আজ আপিল বিভাগ। বুধবার 30শে জুলাই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আমাদের বর্তমান সময়ের বাংলাদেশের প্রধান বিচারপতি হলো বিশ্বের মানদণ্ডে যদি কয়েকজন প্রধান বিচারপতির নামকরণ করা হয় তার নাম আসবে। আপনি শুধু ভাববেন না বাংলাদেশ হতে বাংলাদেশ একেবারে নিচের দিকে সবকিছু নয়। উনি হলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির আজীবন সম্মাননা পাওয়া ব্যক্তি, বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তার শিক্ষাগত যোগ্যতা বিশ্বের বাকি বিচারপতিরা জানেন, কারণ সেটা অক্সফোর্ড থেকে আজীবন অনারেবল এরকম সম্মাননা পাওয়া বিচারপতি বিশ্বের বিভিন্ন দেশের প্রধান বিচারপতির মধ্যে নাই, এটা বাংলাদেশের প্রধান বিচারপতির মধ্যে আছে। এবং তার মেধা, শিক্ষা, এই পর্যন্ত গত 1 বছর হয়ে যাচ্ছে উনি প্রধান বিচারপতি হয়েছেন। ওনাকে নিয়ে কোনো বিতর্ক করা তো দূরের কথা, আপনি আগামী 50-100 বছরে ওনাকে নিয়ে কেউ আঙ্গুল তুলতে পারবে না। তবে আওয়ামী লীগের কুলাঙ্গারা রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ওনাকে দুনিয়ায় থাকতে দিবে না। আর বলেন যে কি বিচার আর না বিচার, ওদের চোখে উনি কাটা, ওদের চোখে উনি অন্যায় করতেছে এখন, কারণ ওদের প্রত্যেকটা রায়কে উনি বাতিল করে উনি নেই সঙ্গত রায় প্রদান করছেন। আমি কেন বলছিলাম যে হাততালি দেওয়া দরকার? এই কারণে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যা বিচার করেছে এই ক্যাঙ্গারু মার্কা ট্রাইব্যুনাল, এই ক্যাঙ্গারু মার্কা ট্রাইব্যুনালকে সবাই লাথি মেরে এই ট্রাইব্যুনালের সকল রায় বাতিল করলে যদি আওয়ামী লীগের লোকও সেখান থেকে মুক্তি পায়, সেটা হবে ন্যায় বিচার। আপনি যদি দেশ যেভাবেই চালান, আপনি জাতীয়তাবাদী আদর্শে দেশ চালাবেন নাকি ইসলামী মূল্যবোধের আদর্শে দেশ চালাবেন, ন্যায় বিচার আপনার করতেই হবে। ন্যায় বিচারের পক্ষে যদি আওয়ামী লীগের কোনো নেতা বেঁচে যায়, আওয়ামী লীগের কোনো নেতা অপরাধ করে নাই, কিন্তু আপনি অন্যায়ভাবে তাকে অপরাধী বানাবেন, শাস্তি দিবেন, এটা আবার কিন্তু আপনার ঘাড়ে ফেরত আসবে। যে কোনো সময় পৃথিবীতে অপরাধ একজনে করলে আর তার শাস্তি তার উপরে আসে, নতুবা তার ছেলে মেয়ের উপরে আসে, নতুবা তার বংশধরের উপরে আসে। তাই সেই অপরাধ আওয়ামী লীগ যেরকম শেখ মুজিবের অপরাধ, শেখ হাসিনার অপরাধ সব মিলে
এই শেখ পরিবারের অপরাধ নিয়ে ওরা কিন্তু এখন সারা বিশ্বের বুকে পালিয়ে আর অশান্তিতে আছে। তো এই অপরাধগুলা ওরা করেছে, বাপ মেয়ে মিলে দেশের সাথে জনগণের সাথে অপরাধ করেছে। বাপে করেছে 10 গুণ আর মেয়ে করেছে 1000 গুণ, এই হলো ডিফারেন্স। বাপকে ডিঙিয়ে গেছে মেয়ে প্রচুর, সেই কারণে আজকে মেয়ের প্রতি ঘৃণাটা কতটুকু বাড়ার কারণে এত মানুষ জীবন দিয়ে মেয়েকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। আমি সেই কারণে খুশি হলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই একটি রায়, মোবারক হোসেন উনি আওয়ামী লীগ করেন, উনি এরকম কিছু না যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শীর্ষ নেতা, উনি আওয়ামী লীগ করেন, কিন্তু আওয়ামী লীগ করার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 71-এর কালিমা লেপন করে উনাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু আজকে জনাব রিফাত হোসেন ওনাকে মুক্তি দিয়েছেন। 5 জন শীর্ষ বিচারকের বেঞ্চে কিন্তু এই রায়টা হয়েছে। এখানে জানা গেছে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 24 নভেম্বর মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই বিচারপতি কুলাঙ্গাদের নাম তো আপনারা জানেন। এই কুলাঙ্গাদেরকে হাসিনা ব্যবহার করেছিল, মানুষকে নাটক বানিয়ে দাঁড়িয়ে যাবেন, বসা যাইবেন, ইশারা এটা করলে এটা করবেন। আমরা অনেক খবরই ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পেয়েছিলাম। তাই আজকে সেখান থেকে একজন মানুষ 14 সালের 24 নভেম্বর, আজকে 25 সাল, 11 বছর আগে উনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। রাখে আল্লাহ, মারে কে? হাসিনা পালিয়েছে, হাসিনার 14 গোষ্ঠী পালিয়েছে, কিন্তু মোবারক হোসেন আজকে মুক্ত হয়েছেন। কেন মোবারক হোসেনকে ঢুকিয়েছেন? জামাতকে এত মানুষ ফাঁসি দিল, বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দিল, এখন আওয়ামী লীগের যদি ছোটখাটো 2-1 জনকে না রাখে তাহলে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আন্তর্জাতিক মানসম্মত হবে না। এই জন্য দেখা গেছে একজন নিরহ মানুষকে ধরে এনে, আওয়ামী লীগ করতো, নিরহ মানুষকে ধরে এনে নাম দিল যে আমরা আওয়ামী লীগেরও বিচার করি। এই ধরনের কাজগুলা শেখ হাসিনা কিভাবে করবে, খুন খারাপিগুলা, সেই পরিকল্পনা সে ভালো জানতেন। রায়ে বলা হয় 71-এ মোবারক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার বাহিনীর অন্যতম সদস্য। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের মধ্যে 2টি প্রমাণিত হয়েছিল। একটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড, অন্যটিকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক হোসেন। চলতি বছরের 8 জুলাই থেকে আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে আজ তাকে খালাস দেন আপিল বিভাগ। কংগ্রেচুলেশন আপিল বিভাগকে। আর মোবারক হোসেন যে আমি জানি না ওনার বাড়ি ব্রাহ্মণ। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।